নমস্কার। আজকের এই দারুণ ইন্টারেস্টিং বিশ্লেষণে স্বাগত জানাচ্ছি। আচ্ছা ভাবুন তো, বাজারের থলে হাতে নিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম দেখে আমাদের কপালে চিন্তার ভাঁজ। আর ঠিক সেই সময়ে হাজার হাজার মাইল দূরে মধ্যপ্রাচ্যের কোনো এক অজানা প্রান্তে বসে আন্তর্জাতিক কূটনীতিকরা যুদ্ধের ছক কষছেন। আপাতদৃষ্টিতে মনে হতে পারে এই দুটো জিনিসের মধ্যে কোনোই মিল নেই, তাই না? কিন্তু সম্প্রতি ভাইরাল হওয়া একটি দুর্দান্ত সোর্স বিশ্লেষণ আমাদের দেখাচ্ছে যে এই দুটো জগৎ আসলে একই সুতোয় গাঁথা। ভারতের অভ্যন্তরীণ জীবনযাপনের সাম্প্রতিক সতর্কতাগুলোর সাথে আন্তর্জাতিক যুদ্ধ এবং ক্রিপ্টোকারেন্সির সরাসরি সম্পর্ক রয়েছে। সোর্স মেটেরিয়ালে দাবি করা হয়েছে এই আপাত সম্পর্কহীন বিষয়গুলো একে অপরের সাথে একদম নিবিড়ভাবে যুক্ত। চলুন ব্যাপারটি একটু তলিয়ে দেখা যাক। ঠিক আছে, চলুন এই বিষয়টার একদম গভীরে যাওয়া যাক। হাজার হাজার মাইল দূরের কোনো দেশের ভূ রাজনৈতিক সংঘাত কিভাবে আমাদের স্থানীয় রান্নাঘরের হাড়ির খরচ নির্ধারণ করছে, সেটা সত্যিই একটা বিরাট রহস্য। একজন সাধারণ নাগরিক হিসেবে মনে হতেই পারে অন্য দেশের সংঘাতের প্রভাব আমাদের দৈনন্দিন জীবনে কেন পড়বে, কিন্তু ওই সোর্স বিশ্লেষণের দাবি অনুযায়ী এই বৈশ্বিক সংঘাতগুলো কেবল খবরের কাগজের হেডলাইন নয়, এগুলো সরাসরি আমাদের প্রাত্যহিক খরচ, বাজারের রসিদ আর পকেটের পয়সাকে নিয়ন্ত্রণ করছে। ম্যাক্রো বা বৃহৎ অর্থনীতির এই বিশাল চাকাগুলো ঠিক কিভাবে ঘুরে ঘুরে আমাদের রান্নাঘর পর্যন্ত পৌঁছায়, সেটাই আজ ধাপে ধাপে উন্মোচন করা হবে। পর্ব ১, অর্থনৈতিক জরুরি অবস্থার সতর্কতা। এই আলোচনার সূত্রপাত হচ্ছে একটা বেশ চমকপ্রদ ঘটনা থেকে। সম্প্রতি হায়দ্রাবাদে আয়োজিত একটি জনসভায় ভারতের প্রধানমন্ত্রীর দেওয়া কিছু সুনির্দিষ্ট বিবৃতির দিকে একটু নজর দেয়া যেতে পারে। যেমন ধরুন, পেট্রোল বা ডিজেলের ব্যবহার কমানো, রান্নার তেল অন্তত 10% কম ব্যবহার করা, রাসায়নিক সার অর্ধেক করে ফেলা, ডেস্টিনেশন ওয়েডিং বা বিদেশে বিলাসবহুল বিয়ে সাময়িকভাবে বন্ধ রাখা, 1 বছরের জন্য সোনা কেনা থেকে একদম বিরত থাকা এবং যাতায়াতের বদলে ভার্চুয়াল মিটিংকে উৎসাহিত করা। এখন সোর্স ভিডিওর বিশ্লেষকের মতে এগুলো কোনো সাধারণ বা নৈমিত্তিক জীবনযাত্রার উপদেশ হতেই পারে না। একটা সরকার যখন নাগরিকদের সোনা না কেনার বা বিয়ের অনুষ্ঠান সীমিত করার কথা বলে, তখন বুঝতে হবে এর পেছনে নিশ্চিতভাবেই গভীরতর কোনো কারণ লুকিয়ে আছে। এটাকে নিছক কোনো রাজনৈতিক বা পরিবেশগত পরামর্শ হিসাবে না দেখে সরকারের তরফ থেকে আসা একটা গুরুতর অর্থনৈতিক জরুরি অবস্থার প্রচ্ছন্ন সংকেত হিসেবেই বিবেচনা করা হচ্ছে। পর্ব ২, বৈশ্বিক জ্বালানি সংকট। এখন এই বিষয়টার ব্যাপারে যেটা সত্যি মারাত্মক আকর্ষণীয় তা হল হরমুজ প্রণালীর চরম সংবেদনশীলতা। হঠাৎ করে দেশে এই ধরনের কঠোর সতর্কবাণীর পেছনের ভূরাজনৈতিক কারণগুলো বুঝতে হলে আমাদের তাকাতে হবে মধ্যপ্রাচ্যের দিকে। হরমুজ প্রণালী হল মধ্যপ্রাচ্যের এমন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সরু জলপথ যেখান দিয়ে বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় 20% পরিবাহিত হয়। ভাবা যায়? বিশ্লেষক জোর দিয়ে বলছেন যে ইসরায়েল, লেবানন এবং ইরানের মতো দেশগুলোর মধ্যে চলমান বহুজাতিক সংঘাত এই নির্দিষ্ট পথটিকে চরম ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। যদি সংঘাতের কারণে এই প্রণালীটি কার্যত বন্ধ হয়ে যায়, তবে বিশ্ববাজারে তেলের সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হবে, যা এক অভূতপূর্ব বৈশ্বিক জ্বালানি সংকটের জন্ম দিতে পারে। এখানে রাশিয়া ইউক্রেন যুদ্ধ আর মধ্যপ্রাচ্যের সংঘাতের মধ্যকার পার্থক্যটা বেশ নিরপেক্ষভাবেই বিশ্লেষণ করা হয়েছে। একটু ফ্ল্যাশব্যাকে গেলে মনে পড়বে, যখন রাশিয়া আর ইউক্রেনের মধ্যে সংঘাত শুরু হয়, তখন অনেকেই আশা করেছিলেন যে যুদ্ধটা হয়তো মাত্র 3 দিনের মধ্যেই শেষ হয়ে যাবে। কিন্তু বাস্তবে কি হলো, তা বছরের পর বছর ধরে চলছে। সেই তুলনায় মধ্যপ্রাচ্যের সংঘাতগুলো রাজনৈতিক, ঐতিহাসিক আর সামরিক দিক থেকে আরও অনেক বেশি জটিল। তাই বিশ্লেষকের মতে এই সংঘাতগুলো এত সহজে বা দ্রুত সমাধান হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আর যদি অপেক্ষাকৃত সহজ একটা যুদ্ধই এত দীর্ঘস্থায়ী হয়, তবে মধ্যপ্রাচ্যেরই জটিল বহুজাতিক সংঘাতের অর্থ হল পুরো বিশ্ব একটা দীর্ঘমেয়াদী এনার্জি লকডাউন বা জ্বালানি সরবরাহে স্থবিরতার ঝুঁকির মুখে দাঁড়িয়ে আছে। পর্ব ৩, দৈনন্দিন জীবনে প্রভাব। আর এটি চমৎকারভাবে তুলে ধরছে সেই চেইন রিঅ্যাকশন বা কার্যকারণ সম্পর্ককে। বৃহৎ পরিসরের এই ভূ রাজনীতি কিভাবে ক্ষুদ্র পরিসরে বা সাধারণ মানুষের পকেটে প্রভাব ফেলে, সেটা বোঝাটা খুব জরুরি।
একটা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য পথ বন্ধ হয়ে যাওয়ার অর্থ হল বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম রাতারাতি রকেটের বেগে বেড়ে যাওয়া। তেলের দাম বাড়লে অনিবার্যভাবেই জাহাজ থেকে শুরু করে ট্রাক সব ধরনের পরিবহন খরচ বহুগুণ বৃদ্ধি পায়। আর পরিবহন খরচ বৃদ্ধির সরাসরি ধাক্কা গিয়ে পড়ে কৃষিকাজ, কারখানার উৎপাদন আর লজিস্টিক্সের ওপর। ট্রাক্টর চালানো থেকে শুরু করে সার উৎপাদন আর অবশেষে সেই পণ্য মুদিখানার দোকানে পৌঁছানো পর্যন্ত প্রতিটি ধাপ অসম্ভব ব্যয়বহুল হয়ে ওঠে। ঠিক এভাবেই আন্তর্জাতিক সংঘাতের কারণে সৃষ্ট তেলের মূল্যবৃদ্ধি আমাদের স্থানীয় বাজারের নিত্যপ্রয়োজনীয় পণ্য আর খাদ্যের আকাশছোঁয়া দামে রূপান্তরিত হয়। সোর্স বিশ্লেষণে এর পর যে গুরুত্বপূর্ণ বিষয়টা উঠে আসে তা হল আমদানির উপর নির্ভরতা। ভারত তার জ্বালানি এবং অন্যান্য অপরিহার্য প্রয়োজনের একটা বড় অংশের জন্য আমদানির উপর ব্যাপকভাবে নির্ভরশীল। যখন বিশ্ববাজারে এই পণ্যগুলোর দাম বেড়ে যায় তখন সেগুলো কিনে আনতে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা, বিশেষ করে মার্কিন ডলারের প্রয়োজন হয়। কারণ আন্তর্জাতিক তেলের বাজার মূলত মার্কিন ডলারে নিয়ন্ত্রিত হয়, যেটাকে পেট্রোডলার সিস্টেম বলা হয়। এই বিশাল ব্যয় মেটাতে গিয়ে জাতীয় অর্থনীতির ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি হয় আর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দ্রুত ফুরিয়ে আসতে থাকে, যা ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রাকে ক্রমশ দুর্বল করে দেয়। ঠিক এই অর্থনৈতিক চাপের কারণে সোর্স বিশ্লেষণে একটি অত্যন্ত নাটকীয় এবং উদ্বেগজনক পূর্বাভাস দেওয়া হয়েছে। বলা হয়েছে যে ভারতীয় রুপি ইতিমধ্যেই ডলারের বিপরীতে ৯৫-এর কাছাকাছি অবস্থান করছে, আর এই বৈশ্বিক অস্থিতিশীলতা এবং রিজার্ভ সংকটের শিকার হয়ে আগামী ১ বছরের মধ্যেই তা মার্কিন ডলারের বিপরীতে সেঞ্চুরি অর্থাৎ ১০০-র ঘরে নেমে যেতে পারে। ১০০ রুপিতে $১, এটা শুধু একটা সংখ্যা নয়, বরং আমদানিকরক, ব্যবসায়ী এবং সাধারণ ভোক্তাদের জন্য এর ব্যবহারিক প্রভাব অত্যন্ত ব্যাপক। এর সোজা অর্থ হল আমদানি করা প্রতিটি জিনিসের দাম আরও বেড়ে যাওয়া, যা সামগ্রিক অর্থনীতিতে এক প্রবল মুদ্রাস্ফীতির চাপ সৃষ্টি করবে। পর্ব ৪, বিটকয়েন বিকল্প। এই চরম সংকটের মুখে বিশ্ব অর্থনীতি কি শুধু একটা প্রচলিত ব্যবস্থার ওপরই নির্ভরশীল থাকবে, নাকি নতুন কোনো বিকল্পের খোঁজ করবে? সোর্স ভিডিওটির বিশ্লেষণে এরপর সম্পূর্ণ ভিন্ন একটা আর্থিক ব্যবস্থার কথা উঠে এসেছে। এখানে প্রচলিত সোনা আর আধুনিক বিটকয়েনের মধ্যে চমৎকার একটা তুলনা টানা হয়েছে। সোনা একটা অত্যন্ত ভারী ধাতু এবং এটা সহজে স্থানান্তরযোগ্য নয়, অর্থাৎ এর তারল্য বা লিকুইডিটি আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বেশ কঠিন। সম্ভবত ঠিক এই কারণেই প্রধানমন্ত্রী সোনা কেনা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন, যে পয়েন্টের সাথে বিশ্লেষকও একমত। এর বিপরীতে বিটকয়েন হল সম্পূর্ণ ডিজিটাল, এর কোনো নির্দিষ্ট ভৌগোলিক সীমানা নেই এবং এটি কোনো কেন্দ্রীয় ব্যাংক বা সরকারের নিয়ন্ত্রণাধীন নয়। সীমাহীন এই বৈশিষ্ট্যই বিটকয়েনকে আজকের দিনে একটা অনন্য আর্থিক হাতিয়ারে পরিণত করেছে। সুতরাং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি হল IMF-এর রিপোর্ট উদ্ধৃত করে সোর্স বিশ্লেষণে দাবি করা হয়েছে যে ইরান বা রাশিয়ার মতো দেশগুলো, যাদের উপর বিভিন্ন কঠোর বৈশ্বিক নিষেধাজ্ঞা রয়েছে, তারা আন্তর্জাতিক বাণিজ্যের জন্য ক্রিপ্টো বা বিটকয়েনের দিকে ঝুঁকছে। নিষেধাজ্ঞা থাকায় এই দেশগুলো প্রচলিত মার্কিন ডলার সিস্টেমে তো ব্যবসা করতে পারে না, তাই নিজেদের জাতীয় অর্থনীতি আর আন্তর্জাতিক বাণিজ্যকে সচল রাখতে তারা ব্লকচেন এবং বিটকয়েনের মতো বিকেন্দ্রীভূত আর সীমাহীন পথ বেছে নিতে বাধ্য হয়েছে। এটা বিশ্ব অর্থনীতিতে একটা বড়সড় কাঠামোগত পরিবর্তনেরই ইঙ্গিত দেয়। বিশ্লেষকের আরও একটা মূল দাবি হল প্রচলিত কাগজে মুদ্রার বা ফিয়াট কারেন্সির ব্যবস্থা ক্রমশ তার স্থায়িত্ব হারাচ্ছে। তার মতে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের প্রয়োজন মেটাতে সীমাহীনভাবে ডলার ছাপিয়েই চলেছে। এর ফলে ডলারের নিজস্ব মান কমছে এবং বিশ্বে মুদ্রাস্ফীতি একেবারে চরম আকার ধারণ করছে। আর এই মুদ্রাস্ফীতি পরোক্ষভাবে অন্যান্য উন্নয়নশীল দেশগুলোর ঘাড়েও চাপিয়ে দেয়া হচ্ছে। এই অস্থিতিশীল পরিস্থিতি হয়তো পুরো বিশ্ব অর্থনীতি এবং বিভিন্ন দেশকে বাধ্য করবে প্রচলিত ব্যবস্থার উপর আস্থা হারিয়ে একটা বিকেন্দ্রীকৃত এবং সীমাহীন নেটওয়ার্ক, যেমন বিটকয়েনের উপর নিজেদের ভবিষ্যৎ আর্থিক ভিত্তি স্থাপন করতে। একটা সাধারণ রান্নার হাঁড়ি থেকে শুরু করে বিশ্ব বাণিজ্যের ভবিষ্যৎ, হাজার মাইল দূরের ভূ-রাজনীতি কিভাবে প্রতিটি স্তরকে এত গভীরভাবে প্রভাবিত করে, তাই বিশ্লেষণে অত্যন্ত স্পষ্টভাবে ফুটে উঠেছে। এমন একটা অস্থিতিশীল অবস্থায় ভবিষ্যতের বৈশ্বিক বাণিজ্য কি প্রচলিত মার্কিন ডলারের সাথেই আবদ্ধ থাকবে, নাকি খুব শীঘ্রই আমরা একটা সীমাহীন ডিজিটাল রূপান্তর দেখতে পাব, যা পুরো অর্থনৈতিক ব্যবস্থাকে নতুন করে সংজ্ঞায়িত করবে? সোর্স ভিডিওরই বিশ্লেষণ থেকে পাওয়া এই প্রশ্নটি সত্যি একটা গভীর চিন্তার বিষয়, যা আমাদের সবাইকে নতুন করে ভাবতে বাধ্য করে।